শেহরিনকে সরা তুই, শেহরিনকে সরা, ওর পায়ে রক্ত। ভেতর হতে সান্নিধ্যের ক্রমাগত গর্জন ভেসে আসে। হাত মুঠো করে শক্ত করে চেপে ধরে সে। সারফরাজকে নির্দেশ দেয় শেহরিনকে সরিয়ে নিতে। সারফরাজ ভিড় উপেক্ষা করে এসে মহিলা পুলিশদের জোরালো গলায় বলে শেহরিনকে সারাতে। দু হাত প্রসারিত করে ন্যূনতম দূরত্ব বজায় রেখে সে সবাইকে পিছু হাঁটতে বলে। আরহাম রিমন এসে পেছন হতে আশেপাশে সবাইকে সরিয়ে দেওয়া মুহূর্তেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধুলো উড়িয়ে চোখের পলকে অদূর হয়ে যায় গাড়ি। শেহরিন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আপনা আপনি শূন্য তলায় হাতটা নেমে যায়। নেতা সাহেব তার দৃষ্টি সীমানার বাহিরে চলে গিয়েছে, তবে ক্ষণিকের হাতের স্পর্শ তাকে শক্তি সঞ্চার করে ভিতরে। নীল ওড়না ভেদ করে রোদের তীব্রতা তার ভেজা চোখ দুটোকে আরো জ্বলন্ত করে তোলে। স্নান দুপুরে সূর্যের তাপ বাড়তে থাকে, ধীরে ধীরে কমতে থাকে মানুষের ভিড়। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনামের পাশাপাশি স্থান পায় এক ক্ষমতাধর রাজনৈতিক নেতার কঠিন মুহূর্তের এক ফালি ভালোবাসা আর তার স্ত্রীর নিঃশর্ত সমর্থনের গল্প। 25 জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। নির্জন সেলের মাঝে ঘুমট আধার। ধোঁয়াশার ন্যায় চেয়ে আছে চারিদিকটা। জানালার গ্রিল দিয়ে পড়ে থাকা চাঁদের আলো আসিফের শীর্ণ মুখের উপর পড়ে ফুটিয়ে তুলছে তার বিধ্বস্ত রূপ। দীর্ঘদিনের পলায়ন অবস্থার সাপ মুখমণ্ডলে গভীর ক্ষতের মতো দাগ কেটে দিয়েছে। নির্ঘুম রাতের স্পষ্ট চিহ্ন হিসেবে চোখ দুটো পরিণত হয়েছে গর্তে। মনে হচ্ছে কতকাল তার চোখে নিদ্রা এসে নামে না। শান্তির ঘুম কি সেটা সে জানে না। দামি সুটবুট আর চকচকে সুপরনে এক বিশাল দেহী মানুষের ছায়া এসে ভিড়ে ছেলের সামনে। পিছু পিছু তার 3 জন লোক। লম্বা সেই ছায়া গিয়ে পড়ে আসিফের জীর্ণ শরীরের উপর। আকস্মিক ছায়ার উৎসের খোঁজে আসিফ রক্ত লাল চোখ দুটো উপরে তোলে, দৃষ্টি নিক্ষেপ করে বাহির পানে। পাহারাদার এক পুলিশ এসে ছেলের তালা খুলে চলে যায়। ডান বামে কোনো দিকে ভ্রুক্ষেপ করে না সে। নাসির চৌধুরী তার 3 সহযোগী হতে 2 জনকে বাহিরে দাঁড় করিয়ে একজনকে নিয়ে অপকটে সেলের ভেতরে ঢুকে যায়। আসিফের দৃষ্টি শীতল হয়ে আসে। কারাগারের ছেলে এভাবে বাহিরের মানুষের প্রবেশ আজ্ঞা হলো কবে থেকে জানা নেই তার। তবে আইনে না থাকলেও ক্ষমতার তো আছে। প্রভাবশালী ব্যক্তিরা আইন হাতে দরদামে কেনাবেচা করতে পারলে এ তো মামুলি ব্যাপার। নিশ্চিত ওসি সাহেবের পকেট ভারী হয়েছে, সেই হিসেবে মিলেছে অনুমতি। এমপি সাহেবের ডান হাত, কি অবস্থা, ভালো আছো? নাসির চৌধুরী গটগটে পায়ে আসিফের একদম সম্মুখে এসে দাঁড়ায়। 2 হাত পকেটে ঢুকিয়ে ঠোঁটের কোণে তীর্যক হাসি বজায় রেখে সে দৃষ্টি নিমজ্জিত করে। ঠিক তার পেছনে এসে দাঁড়ায় লিয়াকত। এখানে কি চাই? অসময়ের বন্ধু হতে এসেছি। অসময় কোনটা? আসিফের প্রশ্নে নাসির চৌধুরীর ঠোঁটের কোণে হাসি স্পষ্ট হয়। লিয়াকতের সাথে খানিক সেকেন্ড দৃষ্টি বিনিময়ে সেরে নিয়ে ভারী কণ্ঠে বলেন, বুঝতে পারছো না অসময় কোনটা? এতটা অবোধ হলে তো সমস্যা। নেতা কি গোলে একটু বেশি পানি মিশিয়ে খাইয়েছিল না তোমাকে? নিজের এমন করুণ অবস্থাতেও এই প্রশ্ন কিভাবে করছো? স্যার, ওকে বলে লাভ নাই। এসব কিছু ব্রেন ওয়াশের ফল। ওই হারামজাদা এমপি এদেরকে কুত্তার মতো খাটিয়ে খাটিয়ে মুঠোবন্দি করে ফেলেছে। একেবারে ফোঁস মানানো আর কি। তাই তো দেখছি। কি কারণে এসেছেন সেটা ক্লিয়ার করুন। নাসির চৌধুরীর পকেট হতে 2 হাত বের করে হাঁটু ভেঙে বসে আসিফের সামনে। মুখের হাসি তার উবড়ে যায় মুহূর্তেই। চোখে তার স্পষ্ট হয় হিংসার দহন। শক্ত গলায় বলেন, শোনো আসিফ, সান্নিধ্য তোমাকে কি দিয়েছে, কি করেছে তোমার জন্য? এই তো জেলের ছেলে পচে মরছো। তোমার জন্য কিন্তু এ পর্যন্ত সে কোনো উকিলের ব্যবস্থা করেনি, কিংবা তার দলের লোকজন তোমাকে নিয়ে কোনো কথাই তুলেনি। অথচ তার পক্ষে সব নামি দামি উকিলেরা মৌমাছির মতো ভিড় জমিয়েছে। যে কোনো উপায়ে জামিনের জন্য অন্য হয়ে কেসের বিপক্ষে লড়ছে। বুঝতে পারছো জল কোথায় গিয়ে গড়াচ্ছে? তুমি কে এখানে?
তোমার মূল্য তো দোয়া নাও করেনি সে। আসিফ চোখে চোখ রাখে নাসির চৌধুরীর, শান্ত অবিচল দৃষ্টি তার। শ্রবণে মাত্র পৌঁছানো কথাগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভাব সাপ তার মাঝে ফুটে ওঠে না। নীরবতায় মুখর হয়ে থাকে সে। কি চাই তোমার? কি প্রয়োজন তোমার? গাড়ি বাড়ি হোটেল সম্পত্তি আমি সব দেব তোমাকে। গাড়ি বাড়ি এমনকি বিদেশে সেটেলমেন্ট, নতুন আইডেন্টি, যা চাইবে। পুরো লাইফ যাতে পায়ের উপর পা তুলে বসে খেতে পারো সেই বন্দোবস্ত আমি করে দিব। বিনিময়ে কি চাই আপনার? নাসির চৌধুরী ক্রু হাসি হাসেন, মাথা নিচু করে ঠান্ডা গলায় ফিসফিস করে জবাব দেন। এমপির ডান হাত বলে কথা, মগজ থাকাটাই স্বাভাবিক। এভাবে ডিরেক্ট বিনিময়ের কথা তুলবে? রাজনীতি শেখাতে এসেছেন? না, প্রয়োগ করতে এসেছি। আমার কথাগুলো কি তুমি বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করো। এই বিন্দাস জীবনের অফার কিন্তু আর কোথাও পাবে না। কোটিপতি বানিয়ে দিব তোমাকে। রোদে পুড়ে মেঘে ভিজে, আর কারো সার্ভেন্টগিরি করতে হবে না। পুলিশের মার জেল খাটাখাটনি করতে হবে না। আয়েশের জীবন ভোগ করবে। বিনিময়ে ছোট্ট একটা কাজ, কাল আদালতে গিয়ে বলবে সান্নিধ্যই খুন করেছে রজত সমাদরকে। এই স্বীকারোক্তিটুকু দিবে, ব্যাস। সঙ্গে সঙ্গে তোমাকে জেল হতে বের করে আমি টাকার গদিতে বসাবো। আসিফ বাক্য ব্যয় করে না। নাসির চৌধুরীর হতে দৃষ্টি সরিয়ে সে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তে নীরব হয়ে ওঠে পুরো সেলটি। উভয় পক্ষ হতে নিঃশ্বাস এতই মৃদুভাবে প্রভাবিত হয় যে তা প্রায় অস্তিত্বহীন। নাসির চৌধুরীর চোখের ইশারায় লিয়াকত মাথা নাড়ায়। পকেট হতে ভাঁজ করা দুটো কাজ বের করে সে নাসির চৌধুরীর হাতে দেন। নথিপত্রের মুদ্র দুটোর ভাঁজ খুলে শুটের ভেতর পকেট হতে কিছু একটা বের করে বলেন। এই নাও, চট্টগ্রামের বাইপাস রোডে 7 তলা বাড়ি, খুলশিতে দুটো রেস্টুরেন্টের ডকুমেন্টস, সঙ্গে গাড়ি। এগুলো তেমন কিছুই না, মনে করতে পারো আত্মীয়তার প্রাথমিক ধাপ। জানোই তো আমরা চট্টগ্রামের মানুষ কতটা আত্মীয়তার প্রবণ। প্রাথমিক ধাপ সেরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ধাপ তো এখনো বাকি। বলো, রাজি তুমি? স্বীকারোক্তি দিবে? সান্নিধ্যই আসল খুনি। গুমুট ছেলের গরমে ঘামান্ত মুখরেখা নিয়ে নির্বাক ভঙ্গিতে বসে থাকে আসিফ। আর তার এই নীরবতায় নাসির চৌধুরীর কপালে ঘাম জমতে শুরু করে। মুখের পেশিগুলো শক্ত হয়ে ওঠে। এই নিশ্চুপতা তার জন্য বিষ পাম্পের ন্যায় অনুভূত হয়। তোমার এই নীরবতা কি সম্মতি হিসাবে ধরে নেব আসিফ? আমি সুস্পষ্ট জবাব চাই আসিফ, ভয় পেও না। তোমার ক্ষতি ওই এমপির বাচ্চা কোনোভাবেই করতে পারবে না। একটা মাছিও তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যদি মনে মনে ভয় পেতে থাকো তাহলে সেটা দূর করে ফেলো। নাসির চৌধুরী নিজে তোমার দায়িত্ব নিচ্ছে। তুমি শুধু রাজি হও। বলো, তুমি রাজি? স্বীকারোক্তি দিবে তুমি সান্নিধ্যের বিরুদ্ধে। চলমান অনুনয়ের মাঝেও আসিফ নিজের নীরবতা ভাঙায় না। সে মুখে কুলুপ এঁটে স্থির লোচনে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। আর এতেই নাসির চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হাত মুঠো করে পাকিয়ে সে বসা ছেড়ে লাফিয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে বলে। এভাবে চুপ থাকার মানে কি? ভালোভাবে বলছি, ভালো লাগছে না, উত্তর দাও, কথা বলো। আসিফের ক্রমাগত মৌনতা নাসির চৌধুরীর ভেতরে ক্রোধের আগুন জ্বালিয়ে দেয়। সে ছটফট করতে করতে চিৎকার করে ওঠে, যে চিৎকার দেওয়ালের সাথে বাড়ি খেয়ে কম্পিত হয়ে ওঠে। সেলের বাহিরে দুজন সহযোগী নড়ে চড়ে ওঠে। লিয়াকত চোখের ইশারায় বারবার তাকে শান্ত হতে বলে। কপালে জলমান দর্পণ পানি শিখার মাঝে গর্জে উঠে বলে। স্যার, আপনি শান্ত হন। এই বেটা রাজি। মুখে স্বীকার করছে না, ভাবছে আমরা রেকর্ড করে রাখছি হয়তো। সিরিয়াসলি? এই জন্যই ভয়ে মুখ খুলছে না। নাসির চৌধুরী দু হাতে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে ছেড়ে দেয়। লম্বা শ্বাস টেনে নিয়ে সে আবারও বসে পড়ে আসিফের সামনে। কাঁধে হাত রেখে নিজের ক্রোধান্বিত ভাবটাকে রুখে বলে। বলছি তো কোনো ভয় নেই। একটা বার ভরসা করেই দেখো, ক্ষতি হবে না। বামন হয়ে চাঁদে হাত দিবি সরাসরি। আর কি চাই? এমপির উপর দিয়ে উঠে যাবি। আর একটু যাবজ্জীবন কারাদণ্ডটা পাইয়ে দে, তোর আমি সারা জীবন মাথায় তুলে রাখবো। আর যদি রাজি না হস, যেমন করে আজ পুলিশি হেফাজতে থেকেও তোর কাছে এসেছি,
এমন করে এসেই তোকে লাশ বানিয়ে দিয়ে যাব, কাক পক্ষেও টের পাবে না। ভালো ভাই, রাজি? আসিফ তার নিশ্চল নিঃসার ভঙ্গিমা অবশেষে ছাড়ে। নাসির চৌধুরীর হুমকিতে চোখ বন্ধ করে গাঢ় নিঃশ্বাস ফেলে। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলে, রাজি, আমি স্বীকারোক্তি দেব। সাব্বাস সাব্বাস। পরের দিন সকাল 11টা, আদালত কক্ষ নং 3। আসিফকে গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে তোলা হয়েছে। সেই সাথে মামলা শুনানির জন্য উপস্থিত করা হয়েছে সান্নিধ্যকে। খুনের মামলা বিচার কাজ চলছে দায়রা আদালতে। ভিড়ে ঠাসা কোর্টরুম। বিচারক এজলাসে বসে আছেন। তার সামনে সরকারি কৌশলী ভিকটিম রজত সমাদারের আইনজীবী এবং সান্নিধ্য ও আসিফের নিযুক্ত আইনজীবী। বিচারকালীন পর্বে সহযোগী আসিফকে কাঠগড়ায় হাজির করা হয়। ভিকটিম পক্ষের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শামসুল রহমান কিছুক্ষণ নীরবতা পালন করে স্থির চক্ষুতে আসিফের দিকে তাকান। সরাসরি প্রশ্ন ছুড়ে বলেন, জনাব আসিফ, আপনি এমপি সন্দীপ্ত সাহেবের ব্যক্তিগত সহযোগী? জি। গুড। আচ্ছা, এবার বলুন, রাজত সম্রাটকে নিজের হাতে কে খুন করেছে? আপনি নাকি এমপি সাহেব, নাকি দুজনে মিলে? আসিফ দু হাত কাঠগড়ার উপরে রেখে মুষ্টিবদ্ধ করে চেপে ধরে। সামনে প্রখর দৃষ্টিতে তাকিয়ে বসে আছে নাসির চৌধুরী। চোখ মুখ তার জ্বলজ্বল করছে, ঠোঁটের কোণে বক্র হাসি। আসিফের একটা স্বীকারোক্তি তাকে আসন্ন নির্বাচনে গদি পাইয়ে দিবে। চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য হবে সে। এমপি সান্নিধ্য শাহজাহান খানকে সে হারিয়ে দিবে অনায়াসে। আসিফ চোখ বন্ধ করে নির্ভীকতে দীর্ঘশ্বাস ছাড়ে। জোর গলায় উন্মুক্ত করে বলে, আমরা কেউই রজত সমারদারকে খুন করিনি। একটা মাত্র বাক্য, আর তা উচ্চারিত হতেই সমস্ত কোর্টরুমের নীরবতা বনে চলে যায়। নাসির চৌধুরীর ঠোঁটের কোণে বক্র হাসি মুহূর্তেই দপ করে নিভে যায়। গা এলিয়ে বসা ছেড়ে সে তাৎক্ষণিক সোজা হয়ে বসে। আসিফের মাত্র বলা কথাটা তার বোধগম্য হয় না। সে আশেপাশে তার লোকদের দিকে তাকায়। সবাই তাকে চোখের ইশারায় রেখে আশ্বস্ত করেন, বুঝান অ্যাডভোকেট সাহেবের উপর আস্থা রাখতে। সস্তা স্বীকারোক্তি দিয়ে লাভ নেই আসিফ সাহেব, এগুলো কেউ খায় না। সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। স্বীকার করুন, সান্দিধ্যই খুনটা করেছে, আর আপনি তার পাশে ছিলেন। এই নির্মম দৃশ্য আপনি নিজ চোখে দেখেছেন। আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ সান্নিধ্যের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব বসা ছেড়ে উঠে দাঁড়ান। বিচারকের সামনে 2 হাত প্রসারিত করে মৃদু হেসে বলেন, ইউর অনার, আমি আন্তরিকভাবে দুঃখিত চলমান কথার মাঝে আমাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। আমি আসলে এই মুহূর্তে কোথায় আছি বুঝতে পারছি না। এটা কি কিন্ডারগার্টেন? এটা কি শিশুদের পাঠশালা, যেখানে শিক্ষক ছাত্রকে বলি শিখিয়ে দিচ্ছেন? এক পাক্ষিক অ্যালিগেশন কিভাবে দিতে পারেন উনি? মনে হচ্ছে জোর করে স্বীকার অব্দি নিবেন, আর ওনার কথা মতন জনাব আসিফ সেটা স্বীকার করবেন। রূপকথার গল্পে নিয়ে লাগছে কিনা? আপনার কাছে রূপকথার গল্প মনেই হতে পারে, কারণ আপনার চোখে এমপি সাহেবের দুধের দোয়ার তুলসী পাতা। তার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না, অথচ গোটা চট্টগ্রামের মানুষ জানে তার বিধ্বংসী রূপের কথা। ইয়েস, ঠিক বলেছেন। এর জন্য কোর্ট চত্বরের বাইরে সাধারণ জনগণের মুখে এমপি সাহেবের জয়ের ধ্বনি শোনা যায়। কোথাও দেখেছেন কি খুনের মামলার অভিযুক্ত নেতার পক্ষে এমন জোরালো সমর্থন? দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পাল্টাপাল্টি কাউন্টার অ্যাটাক দিতে দুজনেই তৎপর। কোর্টরুমের পরিবেশ স্থিতিশীল রাখতে বিচারক আসামির পক্ষের আইনজীবীকে থিতু হওয়ার নির্দেশ দিয়ে বাদী পক্ষের আইনজীবীকে জেরা কার্যক্রম চালানোর আদেশ দেন। আপনি কি সত্য প্রমাণকেও অস্বীকার করবেন আসিফ সাহেব, নাকি বয়ে ক্ষমতার জোরে নিজের মতামতকে পরিবর্তন করে ফেলছেন? আপনি সত্যি স্বীকার করুন, আপনার নিরাপত্তা প্রশাসন দিবে। আমি আমার জবানবন্দিতে আবারও বলেছি, আমি বা এমপি সাহেব কেউই খুন করিনি। আমরা সেদিন শুধু ঘটনাস্থলে ছিলাম, কিন্তু খুনটা করেছে অন্য কেউ। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ রজত সমন্দারকে ব্যবহার করে আমাদের ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র সাজানো হয়েছে। শামসুর রহমান ব্যঙ্গাত্মক হাসি হাসেন, মাথা নাড়িয়ে স্পষ্ট গলায় বলেন, এইসব বাজে কথা ছাড়ুন। আপনি সহ আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনাদের দুজনের সম্পর্কতার প্রমাণ পেয়েছে পুলিশ।
গত 29শে ডিসেম্বর সন্ধ্যা ডিসি হলি কুটির বাড়ি নামক বাড়িটায় রজত সমাদ্দারের মৃতদেহ উদ্ধার করা হয় এবং সেই কুটির বাড়ির মালিক এমপি সাহেব সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তার হাতে রিভলভার ছিল। পুলিশ জানিয়েছে পুরনো শত্রুতার জোরে এমপি সাহেব রজত সমাদকে জিম্বি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই দিন বিকেল বেলাতেও তাদের মুখোমুখি গাড়ি নিয়ে সংঘর্ষণ হয়েছিল। নিজেদের রাগ জিদ চেপে না রাখতে পেরে এমপি সাহেব এই নৃশংস হত্যাকাণ্ড চালান। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছালো কিভাবে? তারা কি তাহলে আগে থেকে জানতো ডিসি হিলের কুঠি বাড়িটায় সেরকম কিছু হবে? আসামি পক্ষের আইনজীবীর জেরায় বিচারক এএসআই নিজাম উদ্দিনকে কাঠগড়ায় আসার নির্দেশ দেন। তাকে একই প্রশ্ন করা হলে বলেন, রজত সমাদ্দার নাসির চৌধুরীর ঘনিষ্ঠজন। বিকেলের পর থেকেই তিনি যখন নিখোঁজ হলেন তখন নাসির চৌধুরী থানায় জিডি করেন। আমরা তৎক্ষণাৎ তদন্তের জন্য বেরিয়ে যাই। যেহেতু ডবল মোরিং এলাকায় এমপি সাহেবের সাথে তাদের ছোটোখাটো একটা সংঘর্ষ হয়, সেই সাপেক্ষে আমরা এমপি সাহেবের খোঁজে করি এবং 8:01 ডিসি হলের সেই কুঠি বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সব কিছুর চাক্ষুষ প্রমাণ পাই। সেখানে এমপি সাহেব উপস্থিত ছিলেন এবং তার হাতে রিভলভার ছিলেন আসিফ সাহেবও, আর মাটিতে রজত সমাদ্দারের মৃতদেহ। আপনার উপস্থিতিতে আসিফ পালালো কিভাবে? এমপি সাহেবের লোকজনের সাথে আমাদের বাকবিতণ্ডা শুরু হয়। এই সুযোগে তিনি পালিয়ে যান, কারণ কুঠিবাড়ির আনাচে কানাচে জুড়ে বাইরে বের হওয়ার হাজার হাজার রাস্তা। আচ্ছা, সব বুঝলাম, সব ঠিক আছে, বাট আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। এমপি সাহেবের সাথেই সংঘর্ষ এবং রজত জমাদ্দারের নিখোঁজ হওয়ার মাঝে সময়সীমা মাত্র 58 মিনিট। এর মাঝে নাসির চৌধুরী কিভাবে নিশ্চিত হলেন রজত জমাদ্দার নিখোঁজ হয়েছেন এবং এমপি সাহেব তাকে ডিসি হিলে সেই কুঠির বাড়িতে নিয়ে গিয়েছিলেন? এর মাঝে আবার জিডিও করা হয়ে গেল। অ্যাডভোকেট সাহেবের জেরাতে এসআই নিজামউদ্দিন মুহূর্তেই মুখভঙ্গি পাল্টে যায়। শুকনো ঢোক গিলে সে নাসির চৌধুরীর দিকে তাকান। ইওর অনার, আমি শুরুতেই বলেছিলাম এসব কিছু রূপকথার গল্প। আমার মনে হয় নাসির আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়েছিলেন। সে জাদুকরের দৈত্যকে সেই 2 ঘন্টায় 3টা নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী জাদুকরের দৈত্য সব পালন করেছে। হাজার হোক, প্রভুর আদেশ তো ভৃত্য পালন করবেই। কোর্টরুমে মৃদু হাসি এবং গুঞ্জন বয়। আশেপাশে মানুষজনের কানাঘোষা শুরু হয়। বাদীপক্ষের আইনজীবী চড়াও হয়ে উঠে বলেন, সত্যকে মিথ্যা দ্বারা ঢাকার অপচেষ্টা করে লাভ হবে না। আপনি প্রমাণ করুন এমপি সাহেব খুন করেনি। ধৈর্য ধরুন, 90 মিনিট এখনো শেষ হয়নি। ট্রাইবেকার গোলদার মজাই আলাদা। কি বলতে চাইছেন আপনি? অ্যাডভোকেট মাহবুব সাহেব বিচারকের সামনে সুদৃঢ় হয়ে দাঁড়ান। স্পষ্ট স্বরে বলেন, ইওর অনার, প্রাথমিক অবজারভেশনে আমরা এতটুকু নিশ্চিত 29শে ডিসেম্বর বিকেল 4:30 হতে রাত 9টা পর্যন্ত যা যা হয়েছে সব এক পক্ষের পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। আমার মক্কেল জনাব আসিফ সেটার প্রমাণ দিবেন। প্রমাণের কথা উঠতেই নাসির চৌধুরীর গা বেয়ে ঘাম ঝরে যায়। মুখ হয়ে উঠে ফ্যাকাশে। তার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হয়। প্রমাণ? কিসের প্রমাণ? কোনো প্রমাণ তো থাকার কথা নয়। তার লোক তো সব। আসিফ মুখ খোলে, দৃঢ় কণ্ঠে বলে, ডিসি হিলের কুঠিবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে ছিল। পুলিশদের সঙ্গে যখন আমাদের বাকবিতণ্ডা শুরু হয় তখন আমি কৌশলে ফুটেজটা সংগ্রহ করি এবং সবার চোখে ধুলো দিলে পালিয়ে যাই। এক্ষেত্রে আমি স্যারকেও সেই কথা বলিনি। উনিও সবার মতো জানতেন আমি ধরা পড়ে যাওয়ার ভয়ে কিংবা নিজেকে বাঁচাতে পালিয়েছি। আমি সে সময় পালিয়ে না যেতাম এবং সেই ফুটেজটা পুলিশের হাতে কোনোভাবে যেত, তাহলে সেটা কখনোই চার্জশিটে উল্লেখ করা হতো না, বরং তারা প্রমাণ মুছে ফেলতে যা যা করতে হতো তাই করতেন। কেননা এসআই নিজামউদ্দিন সাহেব নাসির চৌধুরীর পোষা প্রাণী। আমি পলায়ন থাকা অবস্থাতেও ঠিক থাকতে পারিনি। আমার থেকে এই প্রমাণ সংগ্রহ করার জন্য নাসির চৌধুরী এবং তার লোক হন্য হয়ে খুঁজেছে। এক সময় আমি যখন ধরা পড়ি ঠিক তার আগ মুহূর্তে সেই ফুটেজ আমি মাহবুব স্যারের হাতে তুলে দিই। কারাগারে যখন এসআই সাহেব আমাকে জেরা করেন, তল্লাশিও চালিয়ে ফুটেজ পান না, তখন আমাকে অমানবিকভাবে মার শুরু করেন। আশা করি আমার শারীরিক অবস্থা দেখে তা বুঝতে পারছেন।
আমি সেই ফুটেজটা এখন আদালতে জমা দিতে চাই। আসিফের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোর্টরুমে ফের গুঞ্জন ওঠে। বিচারক তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়িয়ে গম্ভীরভাবে আসিফের আইনজীবীকে সেই প্রমাণ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। সিসিটিভির ফুটেজ চালু করা হয় বড় স্ক্রিনে। দেখা যায় কুয়াশায় মাখা কুটি বাড়ির বাগানে ঠিক 6টা 22 মিনিটে রজত সমাদারকে হাজির করা হয়। দুজন লোক তাকে 2 হাত ধরে থাকেন, চোখে মুখে কাপড় বাঁধা। লোকগুলো এমপি সাহেবেরই। রঞ্জু নামে এমপি সাহেবের অতি কাছের ব্যক্তিটি একটা রিভলভার বের করে রজত সমাদরের মুখে ধরে। প্রায় 7 মিনিট ধরে চলে তাদের কথোপকথন। ঘড়ির কাঁটায় যখন 7টা 29 বাজে, ঠিক সে সময় তিনি ডিরেক্ট পেটে শুট করে দেন। দুজন লোক সেই ধরা হাত ছেড়ে দিতেই সঙ্গে সঙ্গে রজত সমাদার মুখ থুবড়ে লুটিয়ে পড়ে যায় মাটিতে। এর ঠিক 1.5 মিনিটের মাঝে দেখা যায় আসিফকে। সে আসামাত্র রজত সমাদারের মৃত দেহ দেখে ফোন করে কাউকে। 7টা 52 মিনিটে সান্নিধ্যের গাড়ি প্রবেশ করে কুটির বাড়ি বাগানে। গাড়ি এসে থামে একদম ঘটনা স্থানের মাঝে। রিভলভার হাতে বেরিয়ে সে ক্রোধান্বিত হয়ে সরাসরি রঞ্জুর গলা চেপে ধরে। তাদের চলমান কথার মাঝে এমপি সাহেবের ফোন আসে। সেই ফোনটা মূলত এসেছিল সানজির, শেহরিনকে বাইরে বের হওয়ার অনুমতি নিতে। 2 মিনিটের বাক্য ব্যয় শেষে সান্নিধ্য ফের এসে রঞ্জুর সাথে তর্কাতর্কি শুরু করেন। আর এর মাঝে আকস্মিক পুলিশের টিম এসে উপস্থিত হয়। তাৎক্ষণিক মুহূর্তে সান্নিধ্যের হাতে রিভলভার এবং রজত সমাদারের মৃতদেহ দেখে তারা সরাসরি অভিযুক্ত করেন এমপি সাহেবকে। এদিকে এমপি সাহেবের লোকজন এসে জমায়েত হয়, শুরু করেন বাকবিতণ্ডতা। আর এসবের মাঝে নিখোঁজ হয়ে যায় আসিফ। পুরো ফুটেজটা দেখা শেষে অ্যাডভোকেট মাহবুব সাহেব ঠোঁট প্রসারিত করে হাসেন, স্থির গলায় বলেন, ইউর অনার, আর কি কিছু আছে প্রমাণ করার? কি আসল খুন সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে এর পেছনে কিন্তু রয়েছে। সান্নিধ্য সমাদারের লোক রজত সমাদারকে খুন করেছে বলেই যে সান্নিধ্য সমাদারের মদতদাতা তা কিন্তু নয়। রঞ্জু এক্ষেত্রে বেইমানি করেছে। সে নাসির চৌধুরীর প্রলোভনে পা দিয়ে এমপি সাহেবকে এই খুনে জড়িয়েছে। এর স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে। এই নিন তার প্রমাণ। অ্যাডভোকেট সাহেব গ্রেপ্তারকৃত রঞ্জুর জবাববন্দির শীট তুলে দেন বিচারকের হাতে। ততপর নিরেট গলায় বলেন, কাহিনী সংক্ষেপ করি। নাসির চৌধুরী মূলত একটা ব্রেন গেম খেলতে চেয়েছিলেন। প্রথমত এমপি সাহেবের সঙ্গে স্বেচ্ছায় সংঘর্ষে জড়িয়েছিলেন। অতঃপর এমপি সাহেবের হাতে রজত জমাদারকে তুলে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন শিকারী শিকার হাতে পেলে চুপ করে বসে থাকবে না। এদিকে রঞ্জু সান্নিধ্য সাহেবের ঘটনাস্থলে আসার আগেই নাসির চৌধুরীর আদেশে রজত জমাদারকে হত্যা করেছেন। মানে নিজের লোককে প্রতিপক্ষের লোক দ্বারা হত্যা করিয়েছেন। কতটা বিকৃত মস্তিষ্ক হলে এমন একটা গেম প্ল্যান করা যায়? এখানে সে রজত জমাদারকে গুটি চাল হিসেবে ব্যবহার করে গিয়েছেন। চোখের পলকে পুরো ঘটনার মোড় ঘুরে যায়। বিচারক সমস্ত কিছু পুনরায় বিচার বিশ্লেষণ করেন। খুনের সঙ্গে এমপি সাহেবের সরাসরি সংশ্লিষ্টতা না পাওয়ায় ফৌজদারি কার্যাধি অনুযায়ী আদালতে প্রথমে মামলার মূল অভিযোগ খুন থেকে সান্নিধ্য এবং আসিফকে নির্দোষ ঘোষণা করে খালাসের রায় দেন। সেই সাথে পুলিশকে নির্দেশ দেন নাসির চৌধুরী এবং আইনজীবী নিজামুল উদ্দিনকে প্রাথমিক জবানবন্দির জন্য আটক করার জন্য। কাঠগোড়া হতে আসিফ নেমে আসে। অদূরে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়ানো এমপি সাহেবের দিকে তার দৃষ্টির মিলন ঘটে। সে দৃষ্টিতে প্রকাশ পায় একে অপরের বিশ্বস্ততার নমুনা। কাজটা ঠিক করলেন আসিফ, বেইমানি করলেন নাসির চৌধুরীর সাথে। যার নুন খেয়ে এসেছি এতদিন, তার গুণ গাইতে তো হবেই স্যার। সান্নিধ্য আমার ভাই হয়, ভাই, তার আমি বড় ভাই মানি। কোটি কোটি টাকার বিনিময়ে এই সম্পর্ক কিনতে পারবেন না স্যার কেউ। তার জন্য দরকার হলে আমি জীবন দিয়ে দেব, তার পেছনে ডাল হয়ে দাঁড়াবো। মৃত্যুর পরোয়া করব না। সবাই মির্জাফর হয় না, সবাই রঞ্জু হয় না। আমার মতো আসিব দুনিয়াতে অনেক আছে, বুইলা যাবেন না। ওসব সম্পত্তি, টাকা, গাড়ি বাড়ি আমি মুখ খুললেই সান্নিধ্য ভাই হাজির করে দেবে। কিন্তু আমার ওসব চাই না। আমি এমনিই ভালো আছি।
যান, এবার সম্পত্তি দুইয়া পানি খান। দেখা হবে সান্নিধ্যের টেরায়। এই লোক আপনারা ছাড়বে না। কালকে কারাগারে রাজি হয়েছিলি কেন, শুয়োরের বাচ্চা? আপনাদের মতো গোলা জলে আমরা পা রাখি না। রাজি না হলে আপনার চামচা আমার উপর টর্চার করে আদালতে যেন হাজির না হতে পারি সেই অবস্থা করে দিত। আমি কি করে সেই সুযোগটা দিই বলুন? আর হ্যাঁ, বুঝে শুনে মানুষের সাথে লাগতে যাবেন। সান্নিধ্য আর সান্নিধ্যে ভাই সরফরাজ পাকা খেলোয়াড়। এই যে রঞ্জুর ব্যাপারটা সামনে এসেছে না, এটা পুরোটাই সরফরাজের খেল। আর সান্নিধ্য কারাগারে বসে থেকে সবটা নিয়ন্ত্রণ করছে। ভাবুন, খুনি অভিযুক্ত হয়ে জেলে খেটে রিমান্ডে গিয়েও এমপি পদটা সরে যায়নি তার। পলিটিক্স। আসিফ মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে নাসির চৌধুরীকে স্থির মূর্তি করে দিয়ে প্রস্থান নেয়। পুলিশ এসে নাসির চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যুক্ত হয়। ঠিক সেই মুহূর্তে সান্নিধ্যের শির দ্বারা টান টান করে হেঁটে সামনে আসেন। ঠোঁটের কোণে ধারালো হাসি টেনে বলে, নিজে ক্ষমতাবান ঠিক আছে, কিন্তু অন্যকে দুর্বল ভাবা ভুল। যারা কনকট সন্ধ্যা 7টা, রিনিঝিনি বৃষ্টির মৃদু গুঞ্জন ঘর জুড়ে বহমান। সাদা রোল আর কার্টুনগুলো হাওয়ায় লেগে দাপিয়ে উড়ে বেড়াচ্ছে এলোমেলোভাবে। ড্রয়িং রুম জুড়ে নিভু আলোর ছটা। সেই বৃষ্টিমুখর দিনে শেফালি বের হয়েছে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে সানজি বই নিয়ে মুখ গুজে শুয়ে আছে সাহমিকার পাশে। মাত্র লম্বা ঘুম শেষ করে উঠেছে রাজকন্যা। দুহাত নেড়ে মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজে খেলতে ব্যস্ত। ফুপুমণিকে 3.5 মাস বয়সেই হয়তো চিনে ফেলেছে সে একটু একটু করে। দেখলেই মুখে হাসি বিস্তর হয়ে যায় তার আপনা আপনি। পরনে তার সাদা রঙের একটা ফ্রক। মাথার চুলগুলো শেহরিনের মতোই ঘন কালো হয়েছে। তবে সবাই মুখ দেখে বলে একদম সান্নিধ্যের মতো হয়েছে। শুধু তীরে নাকটা পেয়েছে মায়ের মতো। নানান জনের নানান মন্তব্য শেহরিন মিষ্টি হেসে গ্রহণ করে নেয়। সবার চোখের দৃষ্টিভঙ্গি এক নয়। যার যার দৃষ্টিকোণ হতে সে বিচার বিশ্লেষণ করে। কিচেন হতে সানজির জন্য কফি তৈরি করা শেষে টাওয়ালে হাত মুছে বের হয় শেহরিন। সাহমিকা হওয়ার পরপরই আবারও শুকিয়ে গিয়েছে সে। 56 কেজি হতে তরতর করে নেমে এসেছে 51-তে। কেন জানি খাবার তার গলা দিয়ে নামে না। শুধুমাত্র মেয়ের জন্য জোর করে গলার ধাবন করতে হয়। ইদানিং সে যা কিছু করে সব শুধু মেয়ের জন্যই। মুখে প্রকৃতির হাসি চেয়ে কৃত্রিম হাসিটাই অধিক প্রাধান্য পায়। কিচেন হতে বের হয়ে নিজ কক্ষে যাওয়ার মুহূর্তে জানালা ভেদ করে বৃষ্টির ছাটা আসা দেখে সে গতিপথ পরিবর্তন করে। হাতে কফির মগ নিয়েই যায় জানালা বন্ধ করতে। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। ল্যাম্প পোস্টের হলদে আলো অ্যাপার্টমেন্টের নিচে লাগানো ফুল গাছগুলোতে কেমন মলিন আভা তৈরি করেছে। বৃষ্টির ভারী ফোঁটার ভারে ফুটন্ত ফুলগুলো নুয়ে পড়েছে। যেন মনে হচ্ছে এই ভার সামলাতে সে অক্ষম। শেহরিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এসব কিছুর প্রতিচ্ছবি ঠিক যেন তার চলমান জীবনের মতো। শেহরিন, আসছি। শান্ত গলায় ডাক কর্ণকুহরে পৌঁছাতেই শেহরিনের ধ্যান ভাঙে। এক হাতে জানালার থাই টেনে বন্ধ করে ফেলে। বৃষ্টির সাথে ফ্লোয়ার ভাসটা সিক্ত হয়ে উঠেছে। হাত দিয়ে আলতো করে ঝেড়ে সে পিছু ঘুরে তাকায়। আকস্মিক দৃষ্টি হঠাৎই কিছু একটাতে আটকে যায় শেহরিনের। শ্বাস আটকে আসে এক মুহূর্তের জন্য। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া। আলতো আলোর আভাসে সেই ছায়া দূরীভূত হয়ে পরিষ্কার হয়ে ওঠে সেই মুখ, সেই চোখ, সেই চিরপরিচিত লম্বা দৈহিক রেখা। সান্নিধ্যের পরনে নেভি ব্লু রঙের একটি শার্ট। কোনোই অবধি ফোল্ড করে রাখা হাতাটা কুঁচকে আছে বৃষ্টিতে আধ ভেজা হয়ে। মুখরেখা মৃদু ঘামে সিক্ত, কিন্তু চোখ দুটো তার ঠান্ডা হিমশীতল। শেহরিনের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে প্রশ্নে, অবিশ্বাসে, এক অবর্ণীয় উৎকণ্ঠার ছাপ নিয়ে। ঠোঁট দুটো সামান্য খুলে গেলেও শব্দ হারিয়ে ফেলে সে। মস্তিষ্ক জুড়ে আবার প্রতিধ্বনিত হয়ে একটু আগের সেই ডাক,
শেহরিন, তার মানে এটা সানজি আপুর ডাক ছিল না। অবচেতন মন তার ধরে নিয়েছিল সানজি আপুর ডাক, কিন্তু এটা তো আসলে ওনার ডাক। ওনার